দেশে জাতীয় নির্বাচনের পালে হাওয়া লেগেছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। নির্বাচনে ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামী দলগুলো। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে চায়। তবে আসন বণ্টন নিয়ে এখনো হয়নি কোনো আলোচনা। শীর্ষ নেতারা বলছেন, প্রার্থীর গ্রহণযোগ্যতা, কর্মী বাহিনী এবং দলীয় শক্তি বিবেচনা নিয়ে কোন দল কোন আসনে প্রার্থী দেবে তা ঠিক করা হবে। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর জামাত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। এরই মধ্যে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান এবং জনগণের মধ্যে তাদের নিয়ে আগ্রহ বেড়েছে বলে মনে করছেন ইসলামী দলগুলোর নেতারা। আর এই সুযোগ কাজে লাগাতেই মতের ভিন্নতা থাকলেও এখন নির্বাচনকে লক্ষ্য করে এক বাক্সে ভোট আনার স্লোগান তোলা হয়েছে। গড়ে তোলার চেষ্টা হচ্ছে ইসলামপন্থীদের বৃহৎ ঐক্য। ইসলামী দলগুলোর ঐক্যের আলোচনা ইনফর্মালি চলছে, আলোচনা হচ্ছে। নিয়মিত দলের মধ্যে কয়টি দল বলতে পারেন? জামাত, ইসলামী আন্দোলন, আমরা খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং নিজামে ইসলাম এবং খেলাফত আন্দোলন, এই 6টা বলতে পারেন আপনি। এছাড়া বাইরে আর কিছু খেলাফত আন্দোলন হাবিজুর ছিল এক সময়। আমরা যেন ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি, এই ব্যাপারে আমরা সবাই ঐক্যমত এবং সেই আলোকেই কাজ চলছে। আগে যে অবস্থা ছিল তার ইসলামিক দলগুলির মন মেজাজ অনেক ভালো। আশা করি ইনশাআল্লাহ, এখন পর্যন্ত বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করতে পারবো। ইসলাম, দেশ, মানবতা, এই ভিত্তিতে যারাই আমাদের সাথে আসতে চায় আমরা তাদের সাথে জোট করব। দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, ঐক্যের উদ্দেশ্য আগামী সংসদে ইসলামী শক্তিকে বিজয়ী করা। ঐক্য করার উদ্দেশ্য হচ্ছে সিট বেশি পাওয়া। সিট পাওয়ার জন্য প্রার্থীর ভাবমূর্তি, প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা, এগুলো তো একটা ফ্যাক্টর। তো যেখানে যেই ব্যক্তি উইন করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, আমরা তাকে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তাই দলীয় স্বার্থের বাইরে গিয়ে প্রার্থী বাছাইয়ে প্রাধান্য দেওয়া হবে গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক ভিত্তিকে। যেখানে প্রার্থী এবং পরিমাণে তারা ভালো, সেখানে তো স্বাভাবিক তারা পাবেন। অনেক আগের থেকে দল করার কোনো প্রয়োজন নেই। যেমন এক ব্যক্তি আগে থেকে তৈরি হয়ে আসছে, আমার স্কুলে পড়ে নেই বা আমার প্রতিষ্ঠানে পড়ে নেই, কিন্তু সে আগের থেকে যোগ্য। এখন আমার এখান থেকে ফর্ম ফিল আপ করে আমি বাধা দেবো কেন? তুমি করতে পারো, সমস্যা নেই। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, আনুষ্ঠানিক জোট ঘোষণা না হলেও ঐক্য প্রচেষ্টায় থাকা দলগুলো একদিকে অভিন্ন কর্মসূচি দিচ্ছে, অন্যদিকে যারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তাদের সাথেও যোগাযোগ অব্যাহত রয়েছে। কিছু কর্মসূচিতে আমরা অভিন্ন কর্মসূচি দিচ্ছি, কয়েকটা দল। ফর্মালি আমরা এটা ঘোষণা করিনি, ইন্টারনালি আমরা মাঝে মাঝে বসি, কারা কারা থাকছে না। দু একটা দল তারা বলছেন নিজেদের মধ্যে একটু আভ্যন্তরীণ আরও আলোচনা করতে চায়। কিন্তু দলের মধ্যে তো নানান ইস্যুতে মত পার্থক্য থাকতে পারে। বলছে আমরা এই বিষয়গুলো আরেকটু আলোচনা করি, আমাদের কিছু টেকনিক্যাল অসুবিধা আছে। এরকম দু একটা দল ইন্টারনালি সময় চেয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত ইসলামিক রাজনৈতিক দলের সংখ্যা 10, সঙ্গে আরও কিছু অনিবন্ধিত ছোট দল রয়েছে। যদিও এর মধ্যে সরকারের অংশ এবং বিরোধী দল হিসেবে সংসদে প্রতিনিধিত্বকারী একমাত্র দল জামাত ইসলামী। তবে দেশে দ্বিতীয় ইসলামিক বৃহত্তর শক্তি হিসেবে এরই মধ্যে জানান দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে তৃতীয় দিনের মতো আজও জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ জেরা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জেরা শেষ করেন এই টেস্ট ডিফেন্স আইনজীবী। জুলাই গণহত্যা নিয়ে সাক্ষীর দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে নিজের মক্কেলদের পক্ষে বিভিন্ন সাফাই প্রশ্ন করেন আমির হোসেন। আন্দোলনকারীদের বাধ্য হয়ে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হয়েছিলেন বলে যুক্তি খণ্ডন করেন। দিনভর জেরা করলেও শেষ না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। টাঙ্গাইল সখীপুরে 2 কোটি টাকার ব্রিজ এখন গলার কাটা। উপজেলার গোহাইল বাড়ি এলাকায় একটি ব্রিজের সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজে আসছে না। ফলে আগের মতো অন্য দিক দিয়ে ঘুরেই যাতায়াত করতে হয় এলাকাবাসীর।
প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সড়ক হয়ে গোহাইলবাড়ি সখীপুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী আর সংযোগ সড়ক। সেই নদীর উপর দিয়ে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য সখীপুর উপজেলা এলজিডি কয়েক মাস আগে নির্মাণ করে একটি ব্রিজ। তবে বৃষ্টির কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকা এটি মানুষের কোনো কাজেই আসছে না। বৃষ্টির উভয় পাশে 125 মিটার অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হলে 1 কিলোমিটার সংযোগ সড়ক করে দিলেই সহজেই মানুষ ব্রিজ দিয়ে বাসাইল উপজেলায় যেতে পারবে অল্প সময়ে। ব্রিজের কাজ হয়ে গেছে কমপ্লিট, কিন্তু রাস্তা হয় নাই, মাস্টার কোন মাটি ফেলায় নাই, ওই অবস্থায় রয়েছে। আমরা কিনে চললে কীভাবে কী করি আমরা যাইতে পারি না। কষ্ট হয় আমাদের ধান আনা, রবি শস্যকে আনার খুব কষ্ট হয়। দীর্ঘদিন যাবত এই কষ্ট করতেছি। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। আমরা এই যে ধারণা করছিলাম যে এই ব্রিজটা হওয়ার পরে যাতে আমাদের রাস্তাটা চৌরাস্তার মতো হয়ে যায়। দক্ষিণ অঞ্চলের ছাত্র এদিকে আসতে খুবই কষ্ট হয়, কাজে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয় এইটা আমরা দাবি করছি। এখন লুকাদা পার হইতেছে, এবার মতন লুকাদা পার হইলে আগামী সিজন জানি লুকাদা না পার হওয়ার আগে মাটিটা দূরত্ব ফেলাই দেয়। এলজিডির প্রকৌশলী বলেন, ব্রিজের অনুমোদিত সময় রয়েছে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। 1 কিলোমিটার সংযোগ সড়কের দরপত্র অনুমোদনের প্রক্রিয়াধীন। অ্যাপ্রোচ সড়ক ও রাস্তার কাজ সম্পন্ন হলে যাতায়াতে অনেক সুবিধা হবে। ব্রিজের সাথে অ্যাপ্রোচের 125 মিটার অ্যাপ্রোচের কাজটা ব্রিজের সাথে সমাপ্ত হবে নির্ধারিত সময়ের মধ্যে। এছাড়াও এই ব্রিজের পরে আরো 1 কিলোমিটার রাস্তার দরপত্র এবং প্রাক্কলন অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। এই ব্রিজ এবং রাস্তার কাজ সম্পন্ন হলে গোয়ালবাড়ি থেকে তেজপুর সড়কে খুব সহজেই যাতায়াত ব্যবস্থা উন্নতি সাধন হবে। এই ব্রিজের সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শরীয়তপুর সদর উপজেলায় অবস্থিত বিনোদনপুর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসা 1997 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়াই লাগেনি। এই অবস্থায় ভাঙা টিনের ঘরে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দিন দিন প্রতিষ্ঠানটিতে কমে যাচ্ছে শিক্ষার্থী। প্রতিনিধি সজীব শিকদারের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ইলিয়াস মাতবর। শরীয়তপুর সদর থানায় অবস্থিত বিনোদপুর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসা 1997 সালে প্রতিষ্ঠা হলেও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি প্রতিষ্ঠানটিতে। ভাঙ্গা টিনের ঘরে চলছে শিক্ষার্থীদের পাঠদান, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, এমন নানা সমস্যার কথা জানান প্রতিষ্ঠানটির শিক্ষকরা। এক ক্লাসে পড়াতে গিয়ে টিচিং করতে গিয়ে আরেক ক্লাসের শব্দ কানে আসে, তখন সাউন্ড পলিউশন হয়ে যায়। এই প্রতিষ্ঠানে তো ভবন নেই, তা আমরা বিগত 2-1 ভবন পাওয়ার সত্ত্বেও আমরা ভবনটা এখনো এই জায়গায় স্থাপিত পাইনি। এটা অত্যন্ত দুঃখজনক। এই মাদ্রাসায় এখনও পর্যাপ্ত পরিমাণ ছাত্রছাত্রী লেখাপড়া করছে, যাদের বসার মতন ভালো কোনো ব্যবস্থা নাই, ভবন নাই, এবং এখানে আমরা মানসম্মতভাবে তাদেরকে যে ভবনের যে সুযোগ, এই সুযোগটা দিতে পারছি না। লাইব্রেরি অন্য দিকে আছে, এগুলি সেরকম আমাদের কোনো ব্যবস্থাপনা নেই। আমাদের ল্যাব রাখার ব্যবস্থাপনা নেই, অন্যান্য ব্যবস্থাপনা নেই, শিক্ষকদের বসার মতো সেই ধরনের ব্যবস্থাপনা নেই। বৃষ্টি হলেই ক্লাসরুমে পানি পড়ায় শিক্ষাদানে ব্যাঘাত ঘটে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। আধুনিক যুগে একটা সুন্দর একাডেমিক ভবন যেন পাইতে পারি, 4 তলা বিশিষ্ট, এই জন্য আমি বিনীত অনুরোধ করছি। ভবনের জন্য আবেদন করা হয়েছে, এখনও আছে শিক্ষা মন্ত্রণালয়। আবেদন এ পর্যন্ত প্রায় 5-6 বার করা হয়েছে। মাদ্রাসার ভবন নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ভবনের জন্য আমরা ইউনো মহোদয় সহ কমিটির সবাইকে নিয়ে আমরা পরবর্তী কমিটি মিটিংয়ে আমরা এই কার্যক্রমটা চাইব যে ভবনের প্রস্তাব দিব এবং পাবো আশা করতেছি। ইলিয়াস মাতবর, মাই টিভি। বিলুপ্ত প্রায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প এখন আর তেমন শোনা যায় না হাতুড়ির টুংটাং শব্দ, দেখা যায় না ব্যস্ততা। একসময় দেশ গ্রামের লোকজনের ঘুম ভাঙত পাখি আর মোরগের ডাক শুনে। আর চাঁপাইনবাবগঞ্জের নামুশঙ্কর বাটি, আজাইপুর, আরামবাগ, বটতলা হাট ও সোনারমোড় এলাকার মানুষের ঘুম ভাঙত কাঁসার কারিগরদের হাতুড়ির টুংটাং শব্দে। প্রতিনিধি তারেক আজিজের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। হাড়ভাঙা পরিশ্রম আর মেধা নৈপুণ্যে তৈরি হতো কাঁসা পিতলের থালা, বাটি, কলস, বদনা, জগ সহ বহু তৈজসপত্র। কাঁচামাল আগুনে পুড়িয়ে গলিয়ে হাতুড়িয়ার কাঠামোর মাধ্যমে গড়ে উঠত এসব পণ্য। চাহিদাও ছিল ব্যাপক, ব্যবসাও ছিল লাভজনক।
কিন্তু 90 দশকের পর থেকে ভারতে পাচার, আধুনিক পণ্যের আগ্রাসন আর সরকারি সহায়তার অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই শিল্পটি। আমাদের বাপ দাদা আমল থেকে কাজ আসছে, আগের যুগে কাঁচা পিতলের থাল ছাড়া বুঝতো না মানুষ। বাপ দাদা যাই হোক করে গেছে, আমরাও করছি, কিন্তু আমাদের ছেলেপিলেগুলো যেগুলো আছে সেগুলো তারা এসে এই কাজগুলো শিখে না, যেহেতু কষ্টও বেশি, আমরাও শিখাচ্ছি না। জিনিসের দাম, রাং তামা এর দাম বেশি, এই জন্য আমাদের জিনিসটা কম চলছে। বংশ পরম্পরায় এই শিল্পকে টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সামান্য কিছু পরিবার। তবে শ্রমিক সংকট আর অর্থাভাবের কারণে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন তারা। দাম বাড়ার কারণে এই জিনিসগুলোর ব্যবহার কমে গেছে দিন দিন। কাঁচা পিতলের ব্যবসা হয় না, এই কারণে যে মেলামানি উঠেছে, সিলভার উঠেছে, স্টিল নাচ উঠেছে, এই কারণে ব্যবসাটা মার খেয়ে গেছে। হঠাৎ করে কোনো যদি অসুখ বিসুখ হয় 5 টাকা জমা করতে পারছে না, শুধু খাইয়ে দিয়ে দিলেন যে শেষ হয়ে গেছে। এই শিল্পের উন্নয়নে দরকার আধুনিক যন্ত্রপাতি, সহজ শর্তে ঋণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা। এমনটাই মনে করেন এই ব্যবসার সাথে জড়িতরা। জিনিসপাতির দাম বেশি, কাঁচা পিতল চলে না কম, এদিকে মজুরিও বাড়ছে, কাঁচা মালটা রেট বাড়ার জন্য আমাদের প্রোডাকশনটা আসলে খুব কম বিক্রি হচ্ছে। কাঁসা শিল্পকে টিকিয়ে রাখতে যে পণ্য হিসেবে স্বীকৃতি পেতে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আমরা যদি এটাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের সুযোগ পাই, তাহলে হয়তো আমাদের পৃষ্ঠপোষকতা প্রদান করা আরো সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জের নমশঙ্কর বাটি, আজাইলপুর, আরামবাগ, বটতলা হাট ও সোনাতলা মোড় এলাকায় কয়েক হাজার পরিবার এখনো তাদের পূর্বপুরুষের পেশা ধরে রেখেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। হাটহাজারী রাউজান সড়কে বাস চাপায় নিহত হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরী। রাতে মোটরসাইকেল যোগে যাত্রাকালে পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হেফাজতের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রাত 9:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে আজ সকাল সন্ধ্যা চট্টগ্রাম উত্তর জেলায় অবরোধের ঘোষণা দেন তারা। মাগুরায় শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া গ্রামের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। নিহতদের একজন মোটরসাইকেল আরোহী, অন্যজন পথচারী। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সাতনা ফুরিয়া গ্রামের রাস্তায় মোটরসাইকেল ও লাটা গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবু হুমায়রা নিহত হন। এ সময় অজ্ঞাত এক নারী পথচারীও প্রাণ হারান। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া জানান বিকেলে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কেরানীগঞ্জে কাশবন থেকে বাচ্চু মিয়া নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল বিকেল 5টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতর মেয়ে জানান তার বাবা সোমবার রাত 8টার দিকে বাড়ি থেকে বের হন এবং সে সময় থেকেই তার কোনো খোঁজ মিলছিল না। পরদিন বিকেল 4টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান মৃত ব্যক্তির হাত, পা এবং মুখ বাঁধা অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযান চালায় মদ তৈরির অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে। সকালে কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায় বিজেপি যৌথ টিম এই অভিযানে অংশ নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চুলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল কিছু অসাধু ব্যক্তিরা। মাদক বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কালিয়াকৈর থানার ওসি। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান সাংগঠনিক শক্তিমত্তার দিকেই আগাচ্ছে এনসিপি। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্তোরাঁয় এনসিপির জেলা নেতৃবৃন্দর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সার্জিস আলম। সার্জিস আলম আরও বলেন, আওয়ামী লীগ ফিরে আসার স্বপ্ন যারা দেখছে সেটা তাদের জন্য স্বপ্নই থেকে যাবে। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, মানুষ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে
তার ওই রেজিম, ওই সিস্টেমের বিরুদ্ধে, করাপ্টেড ওই কালচারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল। সো ওইটাকে কোনোভাবে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার, ওইটার বিপক্ষে যাওয়ার সুযোগ বাংলাদেশের মানুষই কাউকে দিবে না। যারা এই দিনের বেলা রাতের বেলায় স্বপ্ন দেখেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, আপনারা এই স্বপ্ন দেখা বন্ধ করেন, না হলে আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হবে। মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে চিত্র সাংবাদিক রাহিদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। এ সময় ভুক্তভোগীর স্বজনদের 3টি বসতঘরে ভাঙচুর চালানো হয়। এতে বাধা দিলে ঘটনাস্থলেই লাঠি সোটা দিয়ে পিটিয়ে আহত করা হয় আরও কয়েকজনকে। মঙ্গলবার বেলা 3টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার 9 নং ওয়ার্ডের রমজান বেগপূর্ব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। গাইবান্ধার সাদুল্লাপুরে এনথ্রাক্স রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারীদের সচেতনতামূলক আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় তরকা বা এনথ্রাক্স রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সাদুল্লাপুর উপজেলার গো মাংস প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীদের সাথে রোগটির সংক্রমণ সহ বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে সচেতনতামূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম মের সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারি সার্জন আব্দুল্লাহিল কাফি সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার জসিম উদ্দিন, হিসাবরক্ষক কর্মকর্তা শফিকুল ইসলাম। দিনাজপুরের পার্বতীপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ 4 ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উদ্যোগে গতকাল উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর ও পৌর শহরের সাহেব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 110 পিস ইয়াবা ও 70 পিস টাপেনচাডাল ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল। আটক 2 জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি বাকি 2 জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। কুষ্টিয়ায় দিনব্যাপী তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী নারী পক্ষের উদ্যোগে ও সেতুর আয়োজন অধিকার এখানেই এখনই প্রকল্পের আওতায় আয়োজিত উক্ত সম্মেলনে কুষ্টিয়ার সদর, মিরপুর এবং দৌলতপুর উপজেলার 1.5 শতাধিক তরুণ তরুণী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং সাংবাদিক বৃন্দ অংশ নেয়। সেতু নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে এই সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।